প্রকল্প ৩ বস্তুবাদ রিয়েলিজম। প্রথম অধ্যায় 1.1 ভূমিকা। দর্শনের মূল উদ্দেশ্যই হল জীবন ও জগৎ সম্পর্কে জ্ঞান লাভ করা। সুতরাং জ্ঞানের বিষয়টি দর্শন আলোচনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। জ্ঞান সম্পর্কিত বিস্তারিত আলোচনাকে জ্ঞানবিদ্যা এপিস্টেমোলজি রূপে অভিহিত করা হয়। জ্ঞানবিদ্যার আলোচনাটি আধুনিককালে তাই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রূপে গণ্য হয়। দর্শন তত্ত্বের ক্ষেত্রে এই জ্ঞানবিদ্যার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা লক্ষ্য করা যায়। জ্ঞানবিদ্যায় জ্ঞানের উৎস নিয়ে যেমন আলোচনা করা হয়েছে, তেমনি তার প্রকৃতি নিয়েও আলোচনা করা হয়েছে। জ্ঞানের উৎসের পরিপ্রেক্ষিতে যেমন বিভিন্ন রকম জ্ঞানতাত্ত্বিক মতবাদ যথা বুদ্ধিবাদ, অভিজ্ঞতাবাদ, সংজ্ঞাবাদ এবং বিচারবাদ প্রভৃতির উল্লেখ করা যায়, তেমনি জ্ঞানের স্বরূপ বা প্রকৃতির পরিপ্রেক্ষিতে বস্তুবাদ রিয়েলিজম এবং ভাববাদ আইডিয়ালিজম নামক দুটি মতবাদের পরিচয় পাওয়া যায়। 1.2 প্রকল্প। আমাদের এই প্রকল্পে আমরা বস্তুবাদ সম্পর্কে আলোচনার মাধ্যমে এই মতবাদটি সম্পর্কে একটি স্বচ্ছ ধারণায় উপনীত হব। 1.3 প্রকল্পের গুরুত্ব। জ্ঞানের প্রকৃতি বা স্বরূপের পরিপ্রেক্ষিতে পাশ্চাত্য দর্শনে এই মতবাদটি পরিলক্ষিত হয়। বস্তুবাদ এবং ভাববাদ এই দুটি জ্ঞানতাত্ত্বিক মতবাদ আবার পরস্পর বিরোধী রূপেই গণ্য হয়, কারণ বস্তুবাদ জ্ঞানের প্রকৃতিকে যেভাবে উপস্থাপিত করে, ভাববাদ তার বিপরীত প্রকৃতিকেই প্রমাণ করে। আমরা তাই যদি এই দুটি মতবাদকে বিস্তারিতভাবে আলোচনা করতে পারি, তাহলে আমরা জ্ঞানের প্রকৃতিগত একটি সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারি। এখানেই প্রকল্পটির গুরুত্ব নিহিত। 1.4 প্রকল্পের উদ্দেশ্য। প্রকল্পটির উদ্দেশ্য হল 1. জ্ঞানের প্রকৃতি বলতে কী বোঝায় তা অনুধাবন করা। 2. জ্ঞানের প্রকৃতির পরিপ্রেক্ষিতে কী কী মতবাদ পরিলক্ষিত হয় তা উল্লেখ করা। 3. জ্ঞানের প্রকৃতি সংক্রান্ত বিভিন্ন মতবাদ ব্যাখ্যা করা। 4. জ্ঞানের প্রকৃতিকে এই মতবাদটি কিভাবে উপস্থাপিত করে তা দেখা এবং 5. এগুলি সম্পর্কে একটি সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া। 1.5 কর্ম পরিকল্পনা। আমরা আমাদের বিদ্যালয়ের একাদশ শ্রেণীর দর্শন শিক্ষক শিক্ষিকা শ্রী/শ্রীমতী মহাশয়/মহাশয়ার সঙ্গে আলোচনা করে বস্তুবাদ বা রিয়েলিজম নামক মতবাদটি জ্ঞানতাত্ত্বিক মতবাদের ওপর একটি প্রকল্প রচনা করার সিদ্ধান্ত গ্রহণ করলাম। এরূপ সিদ্ধান্ত গ্রহণ করার পর প্রকল্পটির জন্য একটি উপযুক্ত কর্ম পরিকল্পনা নির্ধারণ করা হলো। এই কর্ম পরিকল্পনায় আমরা ঠিক করলাম যে বস্তুবাদ সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করে সেগুলিকে বিভিন্ন সারণী বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর ব্র্যাকেটে শিক্ষার্থীদের মধ্যে যার পক্ষে সেটা সম্ভব ব্র্যাকেট ক্লোজ এর মাধ্যমে পরিবেশন করা হবে। এটা ছিল পৃষ্ঠা 269।
পৃষ্ঠা 270, দ্বিতীয় অধ্যায় 2.1 তথ্য সংগ্রহ। তথ্যটিকে যুক্তিসম্মতভাবে আলোচনা করার জন্য আমরা এ সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছি। এই সমস্ত তথ্যগুলিকে সংগ্রহ করার জন্য আমরা সবার প্রথমে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনুমোদিত বিভিন্ন পাঠ্যপুস্তকের সাহায্য গ্রহণ করেছি ছায়া প্রকাশনীর একাদশ শ্রেণীর জন্য প্রকাশিত দর্শন শিক্ষকের। বিদ্যালয়ের গ্রন্থাগারে পাওয়া দর্শনের ওপর রচিত বিভিন্ন গ্রন্থ থেকেও অনেক তথ্য পাওয়া গেছে। আমাদের দর্শনের শিক্ষক বা শিক্ষিকার কাছ থেকেও অনেক কথা সংগ্রহ করা হয়েছে। বিদ্যালয়ের আলোচনা সভা, সেমিনার এবং বিতর্ক সভা, ডিবেট থেকেও আমরা বিষয়টি সম্পর্কে অনেক তথ্য লাভ করেছি। এই সমস্ত তথ্যগুলিকে আমরা বিশদে বিশ্লেষণ করেছি। 2.2 তথ্য উপস্থাপন। এই প্রকল্পটির ক্ষেত্রে আমরা যে সমস্ত তথ্য সংগ্রহ করেছি সেগুলিকে উল্লেখপূর্বক তথ্য সংগ্রহ বিভিন্ন সমস্যার উল্লেখ করেছি এবং তাদের যথাযথ সমাধানের উপায় খোঁজার চেষ্টা করেছি। এরূপ তথ্য বিশ্লেষণের বিষয়টিকে এখানে উপস্থাপিত করা হলো। বস্তুবাদ। যে জ্ঞানতাত্ত্বিক মতবাদ অনুসারে দাবি করা হয় যে জ্ঞাতা এবং জ্ঞেয় বস্তু উভয়েরই স্বাধীন ও স্বতন্ত্র অস্তিত্ব বিদ্যমান, সেই মতবাদকে বলা হয় বস্তুবাদ, রিয়েলিজম। বস্তুবাদের মূল প্রতিপাদ্য বিষয়সমূহ: 1. বস্তুবাদ জ্ঞেয় বস্তুর স্বাধীন ও স্বতন্ত্র অস্তিত্বকে স্বীকার করে নেওয়া হয়েছে বস্তুবাদে। 2. বস্তু আছে বলেই আমাদের বস্তুর জ্ঞান হয়, অর্থাৎ স্বাধীন ও স্বতন্ত্র বস্তুই হল জ্ঞানের মৌল ভিত্তি। 3. জ্ঞেয় বস্তু এবং জ্ঞাতার সম্পর্ক হল বাহ্যিক, কখনোই অভ্যন্তরীণ নয়। 4. বস্তুবাদে বস্তুর বহুত্বকে স্বীকার করে নেওয়া হয়েছে, এই জাগতিক জগৎ তাই বহুবিধ বস্তুতে পূর্ণ। 5. বস্তুকে অনুসরণ করেই আমাদের বস্তুর জ্ঞান হয়, অর্থাৎ বস্তু ব্যতিরেকে আমাদের জ্ঞান আদৌ সম্ভব নয়। এখানে একটি ছবি দেওয়া আছে, জন লক, ব্র্যাকেটে লেখা আছে 1632 থেকে 1704। বস্তুবাদের সমর্থক প্রখ্যাত অভিজ্ঞতাবাদী দার্শনিক জন লক বিজ্ঞানসম্মতভাবে এক নতুন ধরনের বস্তুবাদের প্রবর্তন করেন। এই বস্তুবাদকে বৈজ্ঞানিক বস্তুবাদ বা প্রতীকবাদ বলা হয়। বস্তুবাদের প্রকারভেদ। বস্তুবাদ এটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একদিকে লৌকিক বা সরল বস্তুবাদ, অন্যদিকে প্রতিনিধিত্বমূলক বা বৈজ্ঞানিক বস্তুবাদ। এখানে ওদের দুজনের মধ্যে প্রকারভেদ দেখানো হয়েছে, দুটি কলাম করা হয়েছে। প্রথমটি সরল বস্তুবাদের মূল বিষয়সমূহ এবং দ্বিতীয়টি হল প্রতিনিধিত্বমূলক বস্তুবাদের মূল বিষয়সমূহ। 1. সরল বস্তুবাদের মূল বিষয়সমূহ। আমরা আমাদের ইন্দ্রিয় সংবেদনের মাধ্যমে এই বিচিত্র বস্তু জগৎকে সরাসরিভাবে জানতে পারি।
আর প্রতিনিধিত্বমূলক বস্তুবাদের মূল বিষয় হলো: 1. বাহ্য জগতে সমস্ত বস্তুকেই আমরা সরাসরিভাবে না জেনে পরোক্ষভাবে জানি। 2. বাহ্য জগতে নানাবিধ বস্তুগুলির স্বাধীন ও স্বতন্ত্র অস্তিত্ব আছে। এদিকে 2. বাহ্য বস্তুগুলিকে আমরা বস্তুর ধারণা বা প্রতিরূপের মাধ্যমে জানি। 3. বস্তু জ্ঞান সরাসরিভাবে সম্পন্ন হওয়ার ফলে আমাদের মন কখনোই বস্তুকে প্রভাবিত করতে পারে না। 3. বাহ্য জগতের বস্তুগুলির গুণসমূহ বস্তুর ধারণা বা প্রতিরূপ গঠন করে। 4. বস্তু ও বস্তু ধর্মের উভয়েরই জ্ঞাতার মনোনিরপেক্ষ অস্তিত্ব আছে। 4. প্রতিরূপী বস্তুবাদে জ্ঞাতা ও জ্ঞেয় বস্তুর বাহ্যিক সম্পর্ককে স্বীকার করা হয়েছে। 5. এগুলি সব সরল বস্তুবাদের মূল বিষয়। 5. জ্ঞাতা ও জ্ঞেয় বস্তুর সম্পর্ক হলো বাহ্যিক এবং আকস্মিক, কখনোই অভ্যন্তরীণ নয়। আর 5 নম্বরে প্রতিনিধিত্বমূলক বস্তুবাদের মূল বিষয় হলো: প্রতিরূপী বস্তুবাদে আমাদের জ্ঞান সত্যও হতে পারে, আবার মিথ্যাও হতে পারে। সরল বস্তুবাদ ও প্রতিরূপী বস্তুবাদের পার্থক্য। এখানেও 3টে কলাম করা হয়েছে। প্রথম কলামটিতে পার্থক্যের বিষয়, দ্বিতীয়টিতে সরল বস্তুবাদ, আর তৃতীয়টিতে প্রতিরূপী বস্তুবাদ। পয়েন্ট 1, বৈজ্ঞানিক চিন্তাধারার প্রভাব। এটা হলো পার্থক্যের বিষয়। আর সরল বস্তুবাদে লেখা আছে: সরল বস্তুবাদ হলো সাধারণ মানুষের একটি অত্যন্ত সহজ ও সরল মতবাদ। সেই জন্যেই এইরূপ মতবাদটিকে লৌকিক মতবাদ রূপে গণ্য করা হয়। আর প্রতিরূপী বস্তুবাদ যুক্তি নির্ভর বৈজ্ঞানিক চিন্তাধারার ওপর প্রতিষ্ঠিত। সে কারণেই প্রতিরূপী বস্তুবাদকে বৈজ্ঞানিক বস্তুবাদ রূপে অভিহিত করা হয়। পৃষ্ঠা 271। পার্থক্যের বিষয়। পয়েন্ট 2, বস্তুকে জানার পদ্ধতি। সরল বস্তুবাদে স্বীকার করা হয়েছে যে আমরা বস্তুকে সরাসরিভাবে জানতে পারি। আর প্রতিরূপী বস্তুবাদে উল্লেখ করা হয়েছে যে আমরা বস্তুকে কখনোই সরাসরিভাবে জানতে পারি না। আমরা বস্তুকে জানি পরোক্ষভাবে তার প্রতিরূপ তথা ধারণার মাধ্যমে। 3, পার্থক্যের বিষয়, গুণের বিভাজন। সরল বস্তুবাদে বস্তুর গুণ স্বীকৃত হয়েছে ঠিকই, কিন্তু গুণগুলির কোনো বিভাজন করা হয়নি। সমস্ত প্রকার গুণই বস্তুতে আশ্রিত বলে দাবি করা হয়েছে। প্রতিরূপী বস্তুবাদে মুখ্য ও গৌণ এই 2 প্রকার গুণের উল্লেখ করা হয়েছে। মুখ্য গুণগুলি বস্তুতে আশ্রিত হলেও গৌণ গুণগুলিকে ব্যক্তি মনে অবস্থিত বলে দাবি করা হয়েছে। 4, বস্তুকে সঠিকভাবে জানা। এটা হলো পার্থক্যের বিষয়। আর সরল বস্তুবাদে উল্লেখ করা হয়েছে যে আমরা বস্তুকে সরাসরিভাবে জানি বলেই বস্তুগুলি ঠিক যেমন তেমনিভাবেই সেগুলিকে জানা যায়। আর প্রতিরূপী বস্তুবাদের দাবি করা হয়েছে যে আমরা বস্তুর প্রতিরূপ তথা ধারণার মাধ্যমে বস্তুসমূহকে জানতে পারি বলে বস্তুগুলি ঠিক যেমন
সেগুলিকে ঠিক তেমনিভাবে জানা নাও যেতে পারে। 5. ভ্রান্ত জ্ঞানের সম্ভাবনা। এটা হলো পার্থক্যের বিষয়। সরল বস্তুবাদ। সরল বস্তুবাদে ভ্রান্ত জ্ঞানের কোনো সম্ভাবনাই নেই, কারণ সেগুলিকে আমরা সরাসরিভাবে ইন্দ্রিয় সংবেদনের মাধ্যমে প্রত্যক্ষ করি। আর প্রতিরূপী বস্তুবাদ হলো, প্রতিরূপী বস্তুবাদে আমরা বস্তুর জ্ঞানকে পরোক্ষভাবে প্রতিরূপ তথা ধারণার মাধ্যমে জানি। সে কারণেই সেক্ষেত্রে ভ্রান্ত জ্ঞানের সম্ভাবনা থেকেই যায়। 6. বস্তুকে জানার ক্ষেত্রে গুণের ভূমিকা। এটি হলো পার্থক্যের বিষয়। আর সরল বস্তুবাদ হলো, সরল বস্তুবাদে আমরা জড়দ্রব্য তথা বস্তুকে সরাসরিভাবে জানতেই পারি। আর প্রতিরূপী বস্তুবাদে আমরা শুধুমাত্র গুণ সমন্বিত ধারণাকেই জানতে পারি। গুণ সমন্বিত ধারণার পেছনে যে জড়দ্রব্য বা বস্তু বিদ্যমান তাকে আমরা কখনোই জানতে পারি না। প্রতিবাদী বস্তুবাদী জনলোক এই জড়দ্রব্যকে অজ্ঞাত ও অজ্ঞেয় রূপে উল্লেখ করেছেন। এটা আরেকবার পড়ছি এই জায়গাটা। প্রতিরূপী বস্তুবাদে আমরা শুধুমাত্র গুণ সমন্বিত ধারণাকেই জানতে পারি। গুণ সমন্বিত ধারণার পেছনে যে জড়দ্রব্য বা বস্তু বিদ্যমান তাকে আমরা কখনোই জানতে পারি না। প্রতিবাদী বস্তুবাদী জনলোক এই জড়দ্রব্যকে অজ্ঞাত ও অজ্ঞেয় রূপে উল্লেখ করেছেন। সিদ্ধান্ত। জ্ঞানের প্রকৃতির পরিপ্রেক্ষিতে আমরা বস্তুবাদ নামক যে মতবাদটি মূল বিষয়গুলি আলোচনা করলাম, তাতে দেখা যায় যে বস্তুবাদের সপক্ষেও যেমন কিছু যুক্তি আছে, তেমনি ভাববাদের ক্ষেত্রেও কিছু যুক্তি আছে। এই মতবাদের কিছু ত্রুটি বিচ্যুতিও পরিলক্ষিত হয়। এই পরিপ্রেক্ষিতে দাবি করা যায় যে এই মতবাদটি পূর্ণাঙ্গ মতবাদ রূপে গণ্য করা হতে পারে না, কারণ বস্তুবাদে সেখানে শুধুমাত্র উভয় বস্তুর ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। সেখানে ভাববাদে শুধুমাত্র জ্ঞাতার ওপরই গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু জ্ঞানের ক্ষেত্রে জ্ঞাতারও যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তেমনি উভয় বস্তুরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। একটিকে বাদ দিলে অপরটির ওপর গুরুত্ব দেওয়া তাই একান্তভাবে আসীন। একটিকে বাদ দিয়ে অপরটির ওপর গুরুত্ব দেওয়া তাই একান্তভাবেই অর্থহীন। আমরা তাই এরূপ সিদ্ধান্তে উপনীত হতে পারি যে এই উভয় মতবাদই জ্ঞানের বিষয়টিকে যথাযথভাবে উপস্থাপিত করতে সমর্থ না হলেও এক্ষুনি যে জ্ঞানতাত্ত্বিক আলোচনাটি
অত্যন্ত সমৃদ্ধ করেছে, তাতে কোনো সন্দেহই নেই। তৃতীয় অধ্যায় 3.1 পাঠের সীমাবদ্ধতা। প্রকল্পটি রচনা করার ক্ষেত্রে যথেষ্টভাবে মনোনিবেশ করা হলেও এক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়েছে। প্রথমেই উল্লেখ করা যায় যে বিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্যান্য অনেক বিষয় যুক্ত হয়েছে। সেই সমস্ত বিষয়গুলিকে অধ্যয়ন করার জন্য অনেক সময় বাধিত হয়েছে। অনেক সময় ব্যয়িত হয়েছে। এর ফলে প্রকল্পটির কাজে সময়ে সময়ে বাধা পাওয়া গেছে। আবার দর্শনের বিষয়টি আমাদের পাঠ্যসূচিতে প্রথম অন্তর্ভুক্ত হওয়ায় এ সম্পর্কে আমাদের বিস্তারিত জ্ঞানের সীমাবদ্ধতা থেকেই গেছে। তা সত্ত্বেও প্রশ্নটির কাজ আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি। প্রকল্পটির কাজ আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি। 3.2 কৃতজ্ঞতা স্বীকার। প্রকল্পটি রচনা করার ক্ষেত্রে আন্তরিক ও কার্যকরী সাহায্য পাওয়া গেছে। আমাদের বিদ্যালয়ে দর্শন শিক্ষক শিক্ষিকা শ্রী/শ্রীমতী মহাশয়/মহাশয়া কাছ থেকে। এছাড়াও আমাদের বিদ্যালয়ে যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল, সেই আলোচনা সভার প্রধান বক্তা রূপে উপস্থিত ছিলেন ডক্টর দেওয়া আছে। তার ফলে আলোচনায় আমি অনেক সাহায্য পেয়েছি। বিদ্যালয়ের গ্রন্থাগারিক অন্যান্য শিক্ষক শিক্ষিকার কাছ থেকেও বহু প্রেরণামূলক সাহায্য পাওয়া গেছে। আমার সহপাঠীদের কাছ থেকেও অনেক সাহায্য প্রেরণা লাভ করেছি। এদের সকলকেই জানাই আন্তরিক কৃতজ্ঞতা। এখানে ডান দিকে লেখা আছে একটা ড্যাশ দিয়ে, নিচে লেখা আছে ছাত্রছাত্রীর অপেক্ষা, আর বাঁ দিকে লেখা আছে শিক্ষক শিক্ষিকার স্বাক্ষর।